আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অন্বেষণের পক্ষ থেকে প্রথম জিওগ্রাফি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তাহমিদ হাসান দীপ্র, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আজকে আমরা শিখব ভূগোল ভূগোল প্রথম পত্রের একদম প্রথম অধ্যায়, যেটা আসলে প্রাকৃতিক ভূগোলের পরিচয়। প্রাকৃতিক ভূগোল কি সেটা জানার আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ভূগোল কি। ভূগোল শব্দটা যখনই আমরা শুনি তখন আমাদের মাথার মধ্যে সাধারণত কিছু ল্যান্ডফর্মস, কিছু ভূমিরূপ, এই ধরনের কিছু ছবি আমাদের মাথায় চলে আসে। আগ্নেয়গিরি, লেক, দ্বীপ, পাহাড়, নদী, মালভূমি, এই ধরনের ছবি। আমাদের মোটামুটি একটা স্টেরিওটাইপ ধারণা হয়ে গেছে আমাদের মধ্যে যে ভূগোল বলতে শুধুমাত্র আমরা পৃথিবীর স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। পৃথিবীর কোথাকার ভূমি কেমন, কোথায় আগ্নেয়গিরি আছে, কোথায় লেক আছে, কোথায় সমুদ্র আছে, সমুদ্রের স্ট্রাকচার কেমন, এগুলো। কিন্তু ভূগোলের পরিসর শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। ভূগোল আরো অনেক বিস্তৃত একটি বিষয়। বাট ভূগোল প্রথম পত্রে তোমরা যেটা পড়বে হলো প্রাকৃতিক ভূগোল, যেটা আসলেই শুধুমাত্র এই ছবিগুলোর সাথেই কানেক্টেড। তো চলো আগে আমরা দেখে নিই যে ভূগোল কাকে বলে। ব্রিটিশ ভূগোলবিদ লরেন্স ডাডলি স্ট্যাম্প, ওনার একটি ডেফিনিশন আছে, যে ডেফিনিশনটা তোমরা সম্ভবত ক্লাস 9-10 বইতে পেয়ে থাকবে, এবং তোমাদের ইন্টারে যে বইগুলো আছে বাজারে প্রচলিত এই সবগুলো বইতেই প্রায় ওনার এই ডেফিনিশনটা অনেক পপুলার একটা ডেফিনিশন, এবং খুবই সংক্ষিপ্ত, খুবই ডিটেইলড একটা ডেফিনিশন এখানে থাকবে, যেটা তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট এই ডেফিনিশনটা। কারণ যে কোনো সময় তোমাদের যে কোনো উদ্দীপকের ক্ষেত্রেই এরকম কিছু সম্পর্কহীন দুইটা টপিক থেকে ক এবং খ নম্বর প্রশ্ন আসে, এবং এই জিনিসটা আসার কারণে অনেকে দেখা যায় তোমরা যে অধ্যায়গুলো স্কিপ করে যাও, এই জিনিসগুলো স্কিপ করে যাওয়ার ফলে অনেকেই সমস্যায় পড়ে থাকো। সেজন্য এটা একটা কথার প্রেক্ষিতে যে কথাটা আসে সেটা হলো অধ্যায় কখনো স্কিপ করবে না। যাই হোক, ভূগোলের ডেফিনিশন কি? তিনি বলছেন যে, ডাডলি স্ট্যাম্প বলছেন যে জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রিপশন অফ দি আর্থ অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস। যারা ইংলিশ ভার্সনে আছো তোমাদের এই ডেফিনিশনটা কাজে লাগবে। এই ডেফিনিশনটার বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় ভূগোল। তো আমরা একটু আগে যে ছবিটা দেখলাম এই ছবিটার মধ্যে আমরা বেশ কিছু ল্যান্ডফর্মস দেখতে পাচ্ছি, যেটা পৃথিবীর ভূমি রূপ নিয়ে আমাদের কিছু তথ্য দেয়। বাট ভূগোল শুধুমাত্র এগুলো নিয়েই আলোচনা করে না, এগুলোর পাশাপাশি পৃথিবী এবং তার অধিবাসীদের নিয়েও আলোচনা করে। অর্থাৎ পৃথিবীর গঠন যেমন, এবং সেই গঠনের কারণে পৃথিবীর অধিবাসীদের উপর কি ধরনের প্রভাব পড়ে। এখন পৃথিবীর অধিবাসী বলতে মানুষ এবং অন্যান্য প্রাণী জগৎ। মানুষও প্রাণী জগতের অংশ, বাট আমরা মানুষ সাধারণত যদি বলি পৃথিবীর অধিবাসী, আমাদের মাথার মধ্যে মানুষ কথাটাই প্রথমে আসে। মানুষ এবং প্রাণী জগৎ মিলিয়েই পৃথিবীর অধিবাসী, অর্থাৎ গাছপালা, পশু পাখি, মানুষ সবকিছু মিলেই ভূগোলের বিষয়বস্তু। বাট প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুটা আসলে কি? ভূগোলকে আমরা দেখো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাকৃতিক ভূগোল, আর একটা হলো মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল কি, যেটা ডেফিনেশন আমরা আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারিতে পেয়ে থাকি। তোমরা যেমন বাংলা টু ইংলিশ ডিকশনারি দেখে থাকবে অবশ্যই। বাংলা টু ইংলিশ ডিকশনারি যেমন আছে, আমাদের ডে টু ডে যেসব ওয়ার্ড ইউজ করা হয় সেসব ওয়ার্ডের ডেফিনেশন যেখানে পাও, ঠিক সেরকম কিছু ডিসিপ্লিন স্পেসিফিক ডিকশনারি থাকে। যে ম্যাথের জন্য আলাদা ডিকশনারি, পলিটিক্যাল টার্মসের জন্য আলাদা ডিকশনারি, ম্যাথমেটিক্যাল, তারপরে কি বলে বায়োলজির জন্য আলাদা ডিকশনারি। অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে এই ধরনের অনেক ডিকশনারি প্রকাশ করা হয়। ঠিক সেরকম একটা ডিকশনারি হলো আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি। এটির 2005-এর একটি সংস্করণ। তার সেখানে জিওগ্রাফির যে ডেফিনিশনটা দেওয়া হয়েছে সেটা হলো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ দি আর্থ সারফেস। এতক্ষণ আমরা জানলাম ভূগোল কি। ভূগোল হলো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দি আর্থ অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস, মানে পৃথিবী এবং তার অধিবাসীর বর্ণনা হলো ভূগোল। আর প্রাকৃতিক ভূগোল হলো অনলি দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ দি আর্থ সারফেস। ঠিক আছে, তার মানে পৃথিবীর সারফেস নিয়ে যে বর্ণনা, এখানে পৃথিবীর অধিবাসীরা আউট অফ টপিক। ঠিক আছে, পৃথিবীর অধিবাসীদের বর্ণনা এখানে থাকছে না, এখানে শুধুমাত্র পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্পর্কিত বিষয়াবলীর বিজ্ঞানসম্মত পাঠ। একটু আগে যে আমরা ছবিগুলো দেখেছি, যে কিছু পাহাড়, তারপরে সমভূমি, তারপর সমুদ্র, দেখো এই সবগুলো ভূমিরূপ সবগুলোর থেকে আলাদা। প্রত্যেকটা ভূমিরূপ প্রত্যেকটা থেকে আলাদা।
এইগুলোরই বিজ্ঞানসম্মত স্টাডি, এটাকে আমরা বলছি ভূগোল। কিভাবে পাহাড় হয়েছে, কিভাবে মালভূমি হয়েছে, কিভাবে সমভূমি হয়েছে, কিভাবে সমুদ্র হয়েছে, কিভাবে ভলক্যান অর্থাৎ আগ্নেয়গিরি হয়েছে, এই সবগুলো নিয়ে যখন আমরা ডিসকাস করব, স্টাডি করব, সেটাকে বলছি আমরা প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল হলো ভূগোলের প্রাইমারি শাখা। প্রাকৃতিক ভূগোল ভূগোলের প্রাইমারি শাখা। প্রাইমারি শাখা এই সেন্সে যে প্রাকৃতিক ভূগোল থেকে যেসব তথ্যপত্র তোমরা পাও, সেই তথ্যপত্রই তোমরা পরবর্তীতে মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি যেটা, সেখানে অ্যাপ্লাই করে থাকো। ঠিক আছে, তো চলো দেখা যাক যে প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য কি। প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য বা প্রকৃতি, সেটা হলো যে মানে প্রাকৃতিক ভূগোলে কি নিয়ে আলোচনা করা হয়, প্রাকৃতিক ভূগোল থেকে আমরা কি জানতে পারি, এর পরিধি কতটুকু, এইগুলো নিয়ে। ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করে দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ করবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, মুখস্থ করবে, বাট এটা মুখস্থ করার আগে তোমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে, যেমন প্রথম যে পয়েন্টটা আছে, পৃথিবীর গঠন বিষয়ক বিস্তারিত আলোচনা করা, এটা হলো সবচাইতে মৌলিক পয়েন্ট। ঠিক আছে, তুমি যত যাই দেখো পরীক্ষার খাতায় যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কি বা বৈশিষ্ট্য কি, তাহলে তোমাকে এই কথাটা কখনোই বাদ দেওয়া যাবে না যে পৃথিবীর গঠন বিষয়ক বিস্তারিত আলোচনা করা। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে কোর ক্যারেক্টারিস্টিক, এটা হলো পৃথিবীর গঠন নিয়ে আলোচনা। ঠিক আছে, সেকেন্ডে যেটা আছে সেটা পৃথিবীর উৎপত্তি ও কালের পরিক্রমায় এর পরিবর্তন নিয়ে আলোচনা করা। পৃথিবী এখন একরকম অবস্থায় আছে, যেমন ধরো যে ঢাকার বুড়িগঙ্গা নদী, এটা এখন একরকম অবস্থায় আছে। ঠিক আছে, এখন বুড়িগঙ্গা নদী আসলে নদী নেই বলা যায়, খাল হয়ে গেছে একটা। তো আরো 200 বছর আগে বুড়িগঙ্গা নদী কেমন ছিল এবং সেইখান থেকে এই অবস্থায় আসলো কিভাবে, এই জিনিসটার আলোচনাও ভূগোলের অন্তর্ভুক্ত। অর্থাৎ পৃথিবী একদম শুরু থেকে শুরু করে পৃথিবী আজ পর্যন্ত যে অবস্থায় এসেছে, পৃথিবীর স্ট্রাকচার যেটা, পৃথিবীর সারফেস স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু সেই পৃথিবীর একদম সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত কিন্তু সেম নেই, একরকম নেই। যেমন প্রথমে ছিল প্রিমোর্ডিয়াল সুপ, তারপরে আস্তে আস্তে সেগুলো সলিডিফাই হয়েছে, তারপর সেখানে সমুদ্র হয়েছে আলাদা, ভূমি হয়েছে আলাদা, এভাবে আস্তে আস্তে নদী হয়েছে, নতুন নতুন নদী হয়েছে, ভূমিকম্প হয়েছে, নদীর কোর্স চেঞ্জ হয়ে গেছে, পাহাড় হয়েছে, নতুন নতুন পাহাড়ের কোর্স চেঞ্জ হয়ে গেছে, নতুন 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 অনেক ধরনের পাহাড় হয়েছে। ঠিক আছে, মালভূমি হয়েছে, সমভূমি হয়েছে, এই সব কিছু কিভাবে কখন হলো, কিসের মাধ্যমে হলো, এটারও আলোচনা আমরা প্রাকৃতিক ভূগোলের মধ্যে করে থাকি। এরপরে আছে দেখো পৃথিবীর সাথে মহাবিশ্বের অন্যান্য জ্যোতিষ্ক মণ্ডলীর সম্পর্ক ও পৃথিবীতে এর প্রভাব। ঠিক আছে, অন্যান্য জ্যোতিষ্ক মণ্ডলীর সম্পর্ক বলতে, জ্যোতিষ্ক হলো মহাবিশ্বের সবগুলো জিনিসই হলো এক একটা জ্যোতিষ্ক। ঠিক আছে, পৃথিবী, অন্যান্য গ্রহ, সূর্য, অন্যান্য নক্ষত্র, গ্যালাক্সি, কনস্টেলেশন, এগুলো সবকিছুই এক একটা জ্যোতিষ্ক। ঠিক আছে, এই মহাকাশের সবগুলো জ্যোতিষ্কের সাথে পৃথিবীর কি সম্পর্ক, এইটা নিয়েও ভূগোলে আলোচনা করা হয়। বাট তোমরা এখন তোমাদের ইন্টারে এই জিনিসটা পাবে না, এটা 9-10 ছিল, একটু ক্ষুদ্র পরিসরে ছিল, বাট ছিল। আর একটা পার্ট হলো কি পৃথিবীতে এর প্রভাব, এর একটা খুব কমন এক্সাম্পল হলো জোয়ার এবং ভাটা। জোয়ার এবং ভাটা কেন হয়? জোয়ার ভাটা হয় হলো চাঁদের ওঠানামার কারণ। ঠিক আছে, চাঁদের সাথে পৃথিবীর চাঁদের যে গ্র্যাভিটেশন, মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলের কারণে পৃথিবীর পানি ওঠানামা করে, এই কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। ধরো চাঁদ একটা জ্যোতিষ্ক, চাঁদের একটা প্রভাব পৃথিবীর উপরে আছে, তো এই প্রভাবটা নিয়েও যে আমরা আলোচনা করি, এটাও প্রাকৃতিক ভূগোলের একটা আলোচনার বিষয়বস্তু। পৃথিবী পৃষ্ঠে প্রাণের বন্টন ও এর বিশ্লেষণ করা, এর খুব কমন এক্সাম্পল হলো, আমরা ছোটবেলায় খুব দেখতাম, এখন অবশ্য তেমন একটা দেখা যায় না, ন্যাশনাল জিওগ্রাফিক আর ডিসকভারি। একটা আছে অ্যানিমাল প্ল্যানেট, হোয়াট এভার। ন্যাশনাল জিওগ্রাফিকে আমরা দেখি মাঝে মাঝে অ্যানিমাল ডকুমেন্টারি যেগুলো আছে, তোমরা ডেভিড অ্যাটেনবরোর নাম শুনেছো, অ্যানিমাল ডকুমেন্টারি বানান। এই পৃথিবীতে কোন জায়গায় কোন প্রাণী থাকে, সেই প্রাণী থাকার কারণ কি, সেই প্রাণী কেন থাকে পৃথিবীর অমুক জায়গায়, পোলার বিয়ার কেন মেরুতে থাকে, কেন মরুভূমিতে থাকে না, উট কেন মরুতে থাকে, মেরুতে থাকে না। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়েও আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলে, কারণ ভূগোলের প্রকৃতির সাথে এটার কিছু সম্পর্ক আছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখবে, হিউম্যান জিওগ্রাফি, যে এই জিনিসটা আমি একটু আগে বললাম, মানব ভূগোলে কিন্তু আমরা পশু পাখি নিয়ে আলোচনা করি না। ঠিক আছে, আমরা মানব ভূগোলের সেন্ট্রাল বস্তু হিসেবে দেখি, এবং এখানে পরবর্তীতে মানুষের সাথে পৃথিবী এবং পৃথিবীর উপকার, অন্যান্য জীবজগৎ এবং অন্যান্য জড়জগতের যে সম্পর্ক, সেটা হলো মানব ভূগোলের বিষয়বস্তু। তো সেই জন্যই আর কি পৃথিবী পৃষ্ঠে প্রাণের বন্টন এবং বিশ্লেষণ, এগুলো হলো তোমার প্রাকৃতিক ভূগোলের অংশ, মানব ভূগোলের অংশ না। ঠিক আছে,
আচ্ছা, এরপর দেখো আবহাওয়া ও জলবায়ু এবং স্থানভেদে এসবের ভিন্নতা নিয়ে আলোচনা করা। কোথাকার আবহাওয়া কেমন, কোথাকার জলবায়ু কেমন, এবং সেখানকার জলবায়ু সেরকম হওয়ার কারণ কি, এই বিষয়গুলো আমরা প্রাকৃতিক ভূগোলের মধ্যে আলোচনা করে থাকি। নেক্সট পয়েন্ট আছে বিভিন্ন ধরনের ভূমিরূপ ও প্রাণী জগতে এর প্রভাব বিষয়ক গবেষণা করা। বিভিন্ন ধরনের ভূমিরূপ ও প্রাণী জগতে এর প্রভাব, এটা মোর অর লেস অনেকটা এটার মতো, বাট একটু তফাৎ আছে। সেটা হলো যে এখানে প্রাইমারি স্টাডিটা হলো পৃথিবীর ভূমিরূপ এবং এর প্রভাব পরবর্তীতে প্রাণী জগতের উপর কেমন, সেটা আমরা এইখানে আলোচনা করে থাকি। আমরা যখন ভূগোলের স্কোপ সম্পর্কে জানবো, ভূগোলের প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন ফিল্ড সম্পর্কে জানবো, তখন আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এবং সপ্তম পয়েন্ট আছে, সেটা হলো যে এটা আমি প্রথমেই বলেছিলাম যে মানব ভূগোল পাঠের জন্য তথ্য ও উপাত্ত সরবরাহ করা। মানব ভূগোল পাঠের জন্য তথ্য উপাত্ত কোথা থেকে আসে? ধরো যে মানব ভূগোলের গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হলো জনবসতি, ঠিক আছে, হিউম্যান সেটেলমেন্ট। জনবসতি, মানুষ কেন নদীর তীরে জনবসতি হলো, কেন পাহাড়ের জনবসতির পরিমাণ কম, কেন তোমার নদীর তীরে কেন নদীর ধারে কেন মানুষের জনবসতি বেশি ঘনবসতিপূর্ণ, মরুভূমিতে কেন কম, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় মানব ভূগোলে। কিন্তু এই কোথায় নদী আছে, কোথায় পাহাড় আছে, সেই পাহাড়টার প্রকৃতি কেমন, কেন অমুক নদীর তীরে জনবসতি বেশি, অমুক জায়গায় কম, আফ্রিকার মানুষ কেন কালো হয়, কেন এই মহাদেশের মানুষ সমুদ্র থাকা সত্ত্বেও কালো না, এই অনেক ধরনের আলোচনা এই তোমার মানব ভূগোলে করা হয়। কিন্তু সেটার কেন সেই মানুষগুলো এমন, মানব ভূগোলের অমুক ফিচারটা কেন এমন, এটা নিয়ে আলোচনা, এটার জন্য যে তথ্য উপাত্ত লাগে সেই জিনিসটা আমরা পাই কোথা থেকে? প্রাকৃতিক ভূগোল থেকে। তো এরপরে আছে দেখো প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ ও বিষয়বস্তু। প্রাকৃতিক ভূগোলের কেউ কোনো জিওগ্রাফার আর কোনো ভূগোলবিদ, ওনারা কেউ বলেন যে 4টা শাখা। ওনারা সয়েল জিওগ্রাফিকে অনেকে বলেন না, অনেকে আবার বলেন যে 5টা শাখা। তো আমরা 5টা শাখা নিয়ে আলোচনা করব, এবং 5টায় আলাদা আলাদা ডিসিপ্লিন, 5টাতে আলোচনার বিষয়বস্তু আলাদা, ঠিক আছে। এর প্রথমে আছে হলো ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি। ভূমিরূপ বিদ্যা হলো, এটা সরাসরি পৃথিবীর গঠনের সাথে সম্পৃক্ত এবং কেবলমাত্র পৃথিবীর গঠন নিয়েই এখানে আলোচনা করা হয়, ঠিক আছে। পৃথিবীর পাহাড়, সমুদ্র, মালভূমি, সমভূমি, ঠিক আছে, মহাসাগর, এই জিনিসগুলো নিয়েই জিওমরফোলজিতে আলোচনা করা হয়। এবং শুধু তাই না, এখানে জিওমরফোলজিতে কি করা হয়, জিওমরফোলজিতে এগুলোর অরিজিন নিয়েও আলোচনা করা হয়, কিভাবে পাহাড় হলো, কিভাবে সমভূমি হলো, কিভাবে মালভূমি হলো, এগুলো, ঠিক আছে। এরপরে দেখো জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যা হলো ক্লাইমেটোলজি, ইংরেজিতে আমরা এটাকে বলি ক্লাইমেটোলজি। নাম থেকেই বুঝতে পারছো যে জলবায়ু নিয়ে আলোচনা করা হয়। জলবায়ুর বিভিন্ন ফ্যাক্টর থাকে। একটা জায়গার জলবায়ু নির্দিষ্ট একটা রকম, নির্দিষ্ট একটা টাইপ হওয়ার কারণ হলো সেখানকার আশেপাশে কি অবস্থা, সেই জায়গাটার ভৌগোলিক অবস্থান, ঠিক আছে। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু তফাৎ হয়ে থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইল স্টাডি হলো ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা। এরপর আছে সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা হলো, নাম থেকে বুঝতে পারছো যে এটা সমুদ্র নিয়ে আলোচনা করে। এবং সমুদ্র আমরা তো দেখতে পাই শুধু উপরের অংশটা, কিন্তু সমুদ্রের মধ্যে অনেক কিছু আছে যে বিষয়গুলো নিয়ে ভূগোলে অনেক ডিটেইলে আলোচনা করা হয়, এবং সেই শাখাটার নাম হলো ওশেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। এরপর আছে মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি। এটা মূলত এগ্রিকালচারিস্টদের জন্য স্পেশালাইজড একটা ডিসিপ্লিন, কৃষিবিদদের জন্য। এখানে তারা সয়েল জিওগ্রাফি কেন আলোচনা করা হয়, সয়েল জিওগ্রাফিটাতে তারা আলোচনা করে এই কারণে যে কিভাবে ফসল ফলানো যায়, কোন মাটিতে কোন ফসল ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সয়েল জিওগ্রাফিতে। এরপরে আছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। এটা আমার দেখা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। যদি কেউ পরবর্তীতে হায়ার স্টাডিজে জীব ভূগোল পড়তে চাও, পড়তে পারো, খুবই ভালো। আমার পছন্দের একটা ডিসিপ্লিন এটা হলো বায়োজিওগ্রাফি। এটা হলো পৃথিবীর বিভিন্ন অংশে প্রাণী জগতের ডিস্ট্রিবিউশন বা বন্টন, ঠিক আছে। কোন অংশে বাঘ থাকে, কোন অংশে হরিণ থাকে, কোন অংশে অমুক গাছ আছে, কোন অংশে তমুক গাছ আছে, কোন অংশে কোন ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, মানে একদম মাইক্রো অণুজীব থেকে শুরু করে সব ধরনের জীবের যত বড় বড় জীব আছে এগুলো সবকিছু ডিস্ট্রিবিউশন বা বন্টন নিয়ে আলোচনা করা হয় বায়োজিওগ্রাফিতে বা জীব ভূগোল যেটা আছে সেখানে। তো চলো এগুলো নিয়ে আমরা একটু দেখি। দেখো ভূমিরূপ বিদ্যাতে কি কি আলোচনা করা হয় ইন ডিটেইল যদি আমরা বলি, তাহলে প্রথমে আলোচনা করা হয় পৃথিবীর গঠন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই হলো পৃথিবী আমাদের,
এবং এই পৃথিবী থেকে দেখো পৃথিবীকে যদি এইভাবে ডাইসেক্ট করা হয় তাহলে দেখবে যে পৃথিবীর কয়েকটা লেয়ার আছে পৃথিবীর গঠনের। এটা নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। যেমন এখানে ধরো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইটা আর একটা লেয়ার, এরকম। ঠিক আছে, তো পৃথিবীর এই লেয়ার নিয়ে তারপরে কোন লেয়ারের বৈশিষ্ট্য কি এগুলো নিয়ে আলোচনা করার একটা এগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়? জিওমরফোলজিতে। জিওমরফোলজি এটা একটা অংশ। এরপরে যে জিনিসটা রয়েছে ভূমিরূপের পরিবর্তন। পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন। পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন অনেক ভাবে হয়ে থাকে। তার মধ্যে একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা হলো টেকটনিক প্লেটের নড়াচড়া বা মুভমেন্ট। ঠিক আছে, যেমন এখানে দেখো দুইটা প্লেট ভাবে একসাথে হয়ে যাচ্ছে এবং ফলে মাঝখানে একটা উঁচু ভূমি তৈরি হচ্ছে। ঠিক আছে, দুইটা প্লেট একসাথে হয়ে যাওয়ার কারণে মাঝখানে একটা উঁচু ভূমি তৈরি হচ্ছে। এই ধরনের আরো কিছু পরিবর্তন আছে, এইগুলো নিয়ে আলোচনা করা হয় জিওমরফোলজিতে। থার্ড যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো ভূমিকম্প বা অন্যান্য ডিজাস্টার যেগুলো আছে এগুলো নিয়ে। ঠিক আছে, ভূমিকম্পেরও অন্যতম একটা কারণ হলো এই যে টেকটনিক প্লেটের নড়াচড়া। ঠিক আছে, ভূমিরূপ পরিবর্তন, এটাকে আমরা ভূমিকম্প বলতে পারি, আর এটাকে বলবো আমরা কি? ভূ আলোড়ন। ভূপৃষ্ঠের উপর বা ভূপৃষ্ঠের ভিতরে যে নড়াচড়ার ফলে ভূমিরূপের পরিবর্তন হয় এগুলোকে আমরা বলি ভূ আলোড়ন। এগুলো নিয়ে আমরা জিওমরফোলজিতে বা ভূমিরূপ বিদ্যায় আলোচনা করে থাকি। এরপরে আগ্নেয়গিরি এবং আগ্নেয় অ্যাক্টিভিটি, ভলকানো এবং ভলকানিক অ্যাক্টিভিটি নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। ঠিক আছে, অগ্নি উৎপাত এবং এর অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আমরা জিওমরফোলজিতে আলোচনা করে থাকি। ঠিক আছে, কারণ অগ্নি উৎপাতের সাথে পৃথিবীর গঠনের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। আচ্ছা, তার আগে বলে নিই, এখানে যে 6টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টই পৃথিবীর গঠনের উপর, পৃথিবীর আকার আকৃতির উপর প্রত্যেকটা পয়েন্টেরই আলাদা আলাদা প্রভাব আছে। ঠিক আছে, এই সবগুলো নিয়েই আলোচনা করা হয় ভূমিরূপ বিদ্যায়। এরপর আছে হলো নদী এবং নদীর গতিপথ। নদী এবং নদীর গতিপথ নিয়ে আমরা ভূমিরূপ বিদ্যাতে আলোচনা করে থাকি, কারণ নদীর উপরেও এবং নদীর চলাফেরার উপরেও, নদীর উৎপত্তি থেকে শুরু করে নদীর সাগরে গিয়ে মেশা পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই নদী তার চারপাশের যে ভূমি আছে এগুলোতে অনেক এফেক্ট ফেলে থাকে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই। বাংলাদেশকে বদ্বীপ অঞ্চল কেন বলা হয়? কারণ বাংলাদেশ হলো একটা নদী সাগরে মেশা ঠিক আগ মুহূর্তে যে অংশটায় থাকে সেই অংশটায় বাংলাদেশ অবস্থিত, এবং এসব অংশে দেখবে যে এরকম দেখতে এরকম কিছু দ্বীপ তৈরি হয়, সেজন্য বাংলাদেশকে বলা হয় বদ্বীপ অঞ্চল। এই যে নদীর একটা প্রভাব বাংলাদেশের উপর আছে, এরকম আরো কিছু জিনিস আছে, আরো অন্যান্য নদী, বিশ্বের অন্যান্য জায়গায় যেগুলো আছে, নাইল রিভার বা নীল নদের কারণে মিশরের কালচারের যে প্রভাব, তারপরে অ্যামাজন নদীর কারণে অ্যামাজন অঞ্চলে যে প্রভাব, এইগুলো। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করি জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যায়। এরপরে আছে হলো, এগুলোকে আমরা বলি হলো বিচূর্ণী ভবন। বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবন, এগুলো নিয়েও ভূমিরূপ বিদ্যা আলোচনা করা হয়। কেন? কারণ এই যে 5টা দেখলে এখানে, ভূ আলোড়ন, ভূমিকম্প, অগ্নি উৎপাত, নদী এবং নদীর গতিপথ, এগুলো ছাড়াও আরো এক ধরনের স্লো পরিবর্তন পৃথিবীতে দেখা যায়। এগুলো সবকিছু নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব পরবর্তী অন্যান্য অধ্যায়ে। বাট আপাতত এটুকু জেনে রাখো, এই সব কিছুর পাশাপাশি আরো কিছু স্লো প্রসেসে পরিবর্তন হয় পৃথিবীর গঠনে, এগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করে থাকি জিওমরফোলজিতে। এরপরে আছে হলো জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যাতে আমরা কি নিয়ে স্টাডি করি? জলবায়ু বিদ্যাতে তো প্রথমত স্টাডি করা হয় পৃথিবীর আবহাওয়া নিয়ে, জলবায়ু নিয়ে, কোন অঞ্চলের জলবায়ু কেমন,
কোন অঞ্চলে তোমার রোদ বেশি, কোন অঞ্চলে বাতাস বেশি, কোন অঞ্চলে বৃষ্টি বেশি, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপর আলোচনা করা হয় পৃথিবীর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল নিয়ে। কেন বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হয়? কারণ পৃথিবীর আবহাওয়া বা জলবায়ু হলো ওই অঞ্চলের, যে কোনো অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু হলো ওই অঞ্চলের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি অবস্থায় আছে সেটাকে আমরা বলছি হলো ওই অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু। ঠিক আছে, সেজন্য এখানে আমরা জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজিতে আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পৃথিবীর অনেকগুলো বায়ুমণ্ডলের অনেকগুলো লেয়ার থাকে। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এটা আর একটা লেয়ার, এটা সবচেয়ে বাইরের লেয়ার। ঠিক আছে, এই সবগুলো লেয়ারের প্রভাব থাকে পৃথিবীর জলবায়ু বা আবহাওয়াতে। এই জন্য আমরা এই পৃথিবী এই বায়ুমণ্ডলের এই লেয়ারগুলো নিয়ে আমরা ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যাতে আলোচনা করে থাকি। এরপর আছে হলো পৃথিবীর কোন অঞ্চলের ক্লাইমেট কেমন, কোন অঞ্চলের আবহাওয়া কেমন, এইগুলো নিয়ে এইগুলোর যে বন্টন। ঠিক আছে, কোন অঞ্চল, এই অঞ্চলের আবহাওয়া, এই অঞ্চলের আবহাওয়া, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে ডিটেল আলোচনা হলো ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যার গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপর আছে হলো সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যাতে আমরা যেটা স্টাডি করে থাকি সেটা হলো সমুদ্রের অভ্যন্তরীণ গঠন। এই ধরো যে এটা তোমার সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে শুরু হয়েছে সমুদ্রের অভ্যন্তর। সমুদ্রের অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করি আমরা সমুদ্রবিদ্যায়। যেমন দেখো, এটা প্রত্যেকটা জিনিস হলো এক একটা সমুদ্রের এক একটা পার্টের নাম। সমুদ্রপৃষ্ঠের নিচে এক একটা অংশের নাম হলো এই যে প্রত্যেকটা এখানে যেগুলো লেখা আছে। যেমন এটাকে বলা হচ্ছে তোমার কন্টিনেন্টাল শেলফ, এটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ, এটাকে বলা হচ্ছে ওশেন ফ্লোর। ঠিক আছে, সমুদ্রের মেঝে বা ওশেন ফ্লোর। ঠিক আছে, এই সবগুলোরই কিছু নাম আছে এবং এগুলো নিয়ে যে স্টাডি করা হয় এগুলোকে বলা হচ্ছে সমুদ্রের অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, আচ্ছা, আর কি নিয়ে আলোচনা করা হয়? সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করা হয়। সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের প্রভাব পৃথিবীর ভূমিরূপ পরিবর্তন থেকে শুরু করে জলবায়ু, আবহাওয়া সবকিছুর উপরেই সমুদ্র স্রোতের একটা প্রভাব থেকে থাকে। যেমন ধরো যে এখানে আমেরিকার একটা প্রদেশ আছে ল্যাব্রাডর পেনিনসুলা, এখানে ল্যাব্রাডর স্রোত যেটা আছে, ঠান্ডা ল্যাব্রাডর স্রোত, এটার কারণে এখানকার আবহাওয়া একটু বেশি ঠান্ডা এবং শুষ্ক। ঠিক আছে, ঠান্ডা এবং একই সাথে আর্দ্র। ঠিক আছে, তো এই যে সমুদ্র স্রোতের প্রভাব, তারপরে ইন্ডিয়ান ওশনের কারণে এখানে ভারতের তামিলনাড়ু যে অঞ্চলটা আছে এখানকার আবহাওয়ায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। ঠিক আছে, তো এইগুলো সমুদ্র স্রোত, যেহেতু এগুলো সমুদ্রের সাথে সম্পৃক্ত, এগুলো আলোচনা করা হয় কোথায়? সমুদ্রবিদ্যায়। ঠিক আছে, সমুদ্রবিদ্যার দ্বিতীয় আলোচ্য বিষয়বস্তু হলো সমুদ্র স্রোত। আর এরপর আছে হলো জোয়ার এবং ভাটা। জোয়ার এবং ভাটা পৃথিবীর প্রত্যেকটা জলভাগেই হয়ে থাকে, নদী বলো সমুদ্র বলো সবকিছুতেই, কারণ পৃথিবীর প্রত্যেকটা জলরাশি কানেক্টেড। এবং যখন যে কোনো জলরাশি, ধরো এই পাশের জলরাশি যদি একবার রাইজ করে তাহলে এই অঞ্চলের সবগুলো নদী পুকুর যত যায় আছে সবকিছুই রাইজ করবে। এইগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়? সমুদ্রবিদ্যায়। আচ্ছা, এরপরে আছে দেখো মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি। সয়েল জিওগ্রাফিতে মূলত শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ যেটা আছে, ভূত্বক বা লিথোস্ফিয়ার, ভূত্বক বা লিথোস্ফিয়ার, শুধুমাত্র এই অংশটা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর লেয়ার না, এটা হলো ভূত্বকের বিভিন্ন লেয়ার। ঠিক আছে, এই লেয়ার নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন লেয়ারে কোন লেয়ারের বৈশিষ্ট্য কেমন এবং উপরের লেয়ারে কোথাকার মাটির বৈশিষ্ট্য কেমন, কোথাকার মাটির পুষ্টি কেমন, নিউট্রিয়েন্টস কেমন, কোথাকার মাটিতে কি ধরনের ফসল হয়, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় মৃত্তিকা ভূগোলে। সহজ কথা, ভূত্বক বা লিথোস্ফিয়ারের যাবতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফিতে। এরপর আছে হলো জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। তোমরা এই ম্যাপটা দেখেই বুঝতে পারবে যে বায়োজিওগ্রাফিতে মূলত কি নিয়ে আলোচনা করা হয়। এখানে দেখো বিভিন্ন ধরনের পশু পাখি আছে যেগুলোর ডিস্ট্রিবিউশন শো করা হয়েছে এখানে।
যে এই অঞ্চলে কি থাকে, এই অঞ্চলে কি থাকে। এই যে ইন্ডিয়া বাংলাদেশ, এই অঞ্চলটাতে রয়্যাল বেঙ্গল টাইগার উপস্থিতি আছে। তারপর এই অঞ্চলটাতে সিংহ থাকে, এই অঞ্চলটাতে তোমার নেকড়ে থাকে। ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা হলো বায়োজিওগ্রাফির অংশ। ঠিক আছে, তারপর তিমি কোথায় পাওয়া যায়, কোথায় অমুক তিমি পাওয়া যায়, কোথায় ডলফিন পাওয়া যায়, কোথায় ব্লু হোয়েল পাওয়া যায়, কোথায় পেঙ্গুইন পাওয়া যায়, তারপর পোলার বিয়ার পাওয়া যায় কোথায়, এগুলো নিয়ে সব আলোচনা করা হয় বায়োজিওগ্রাফিতে। ঠিক আছে, আচ্ছা, লাস্টলি যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো ভূগোল পাঠের গুরুত্ব কি। এখন যে কোনো টপিকই বলো, যে কোনো টপিক পাঠের গুরুত্বই যখন আসে, এটা মূলত একটু বোগাস টপিক। আসলে এটা নিয়ে আসলে তেমন আলোচনা করার কিছু নাই, বাট কনভেনশনাল টেক্সট বুকে যে জিনিসগুলো দেয়া থাকে সেটা বাদেও কয়েকটা জিনিস লিখলে তোমার খাতাটা আসলে তোমার এক্সামিনার অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। তার মধ্যে চারটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করেছি। প্রথম পয়েন্ট হলো কি, মানব ভূগোল ও সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সরবরাহ। এটা হলো প্রাকৃতিক ভূগোল পাঠের বা ভূগোল পাঠের গুরুত্ব। ঠিক আছে, সরি এখানে প্রাকৃতিক ভূগোল লেখা হয় নাই। মানব ভূগোল ও সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখার জন্য গুরুত্বপূর্ণ তথ্যপত্র সরবরাহ করা হলো প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটা কাজ। তার মানে যারা প্রাকৃতিক ভূগোল ভালোভাবে পড়ছো তারা অন্যান্য সমাজ বিজ্ঞানের শাখায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত সরবরাহ করছো। এরপর আছে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সহায়ক হিসেবে কাজ করা। এটা তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, যাই বলো, সবকিছুতেই ইম্পর্টেন্ট। যেমন ধরো খুব কাছে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো বায়োজিওগ্রাফি। এটা বায়োলজির সাথে রিলেটেড খুব ইম্পর্টেন্ট একটা শাখা। ঠিক আছে, এটা বায়োলজিতে তোমার বায়োজিওগ্রাফির অনেক বড় একটা এফেক্ট আছে। এবং বড় বড় বায়োলজিস্টরা কি করেন, ওনারা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ান এবং প্রাণী জগতের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আবিষ্কার করার চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর উদ্ভব, বিকাশ এবং পরিবর্তন সম্পর্কে জানা। এটা জানা কেন ইম্পর্টেন্ট? এটা জানাটা ইম্পর্টেন্ট কারণ এটা বিজ্ঞানের অন্যান্য যে কোনো শাখায় এটা কাজে লাগার মতো একটা ইনফরমেশন। ঠিক আছে, মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব কিসের? প্রকৃতির। ঠিক আছে, প্রকৃতি থেকে মানুষ প্রকৃতির অংশ এবং মানুষের জীবনে সবচেয়ে বড় প্রভাব থাকে প্রকৃতির। সেজন্য পৃথিবীর গঠন, প্রকৃতির গঠন, প্রকৃতি কোথায় কেমন, পৃথিবীর প্রকৃতি কোথায় কেমন, পৃথিবীর গঠন কেমন, পৃথিবীর বিকাশ উদ্ভব সবকিছু নিয়ে জানা থাকলে অবশ্যই মানুষের লাইফস্টাইলে এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলতে অনেক বেশি সাহায্য করবে। এরপর লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হলো প্রাণী জগৎ ও পরিবেশের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের নিয়ামক সমূহ সম্পর্কে জানা। প্রাণী জগৎ ও পরিবেশের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের নিয়ামক মানে কি? মানে আমি পৃথিবীতে কি প্রভাব ফেলছি, পৃথিবী আমার উপর কি প্রভাব ফেলছে এবং এই প্রভাবগুলো ফেলার কারণ কি, এইগুলো নিয়ে জানার একটা গুরুত্ব আছে হলো কোথায়? এই প্রাকৃতিক ভূগোল পড়ার মধ্যে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস। টিল নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি। টিল দেন স্টে ফাইন। আসসালামু আলাইকুম।